নমস্কার, বিদিশার গল্প পাঠের আসরে সকলকে আরেকবার স্বাগত। হিতবাদী পত্রিকার কথা আমরা সকলেই জানি। বলা হয় হিতবাদী পত্রিকাতে প্রথম রবি ঠাকুরের 7টি ছোট গল্প প্রকাশিত হয়। এই পত্রিকার সঙ্গে সূচনা পর্বে রবীন্দ্রনাথের যে গভীর ঘনিষ্ঠতা ছিল সে সম্পর্কে অচিরেই ফাটল ধরে। হিতবাদী সম্পাদকের কাছে আমরা কৃতজ্ঞ। রবীন্দ্রনাথকে দিয়ে প্রথম সার্থক ছোট গল্পটি লিখিয়ে নেওয়ার কৃতিত্ব তারই প্রাপ্য। শুধু দেনা পাওনাই নয়, রবীন্দ্রনাথকে নিয়ে আরও 6টি গল্প লিখিয়েছিলেন তিনি। কিন্তু হিতবাদী সম্পাদক যে খুব সাহিত্যবোদ্ধা ছিলেন তা নয়। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে জনরুচির কাছে আত্মসমর্পণ করতে চেয়েছিলেন। সম্পাদক কৃষ্ণকমল রবীন্দ্রনাথকে তার গল্প সম্পর্কে বলেছিলেন, গল্পগুলি সাধারণের পক্ষে গুরুপাক হইতেছে, আরও লঘু রকমের রচনা আবশ্যক। সম্পাদকের নির্দেশে একজন সৃষ্টিশীল লেখক কেন চলবেন? রবীন্দ্রনাথের আত্মসম্মানে ঘা লাগে। বিরক্ত হয়ে তিনি হিতবাদীতে লেখা ছেড়ে দেন। হিতবাদী পর্বে রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার সূচনা, ফুলে ফলে পল্লবিত হয়ে সাধনা পর্বে তা পূর্ণতা পায়। প্রিন্স দ্বারকানাথের পৌত্র রবীন্দ্রনাথ জোড়াসাঁকোর শৌখিন ইমারত ছেড়ে নেমে আসেন পৃথিবীর মাটিতে। তার গল্প নতুন মাত্রা পায়। আজ তেমনই একটি ছোট গল্প মাল্যদান পরিবেশনা করব। সকালবেলায় শীত শীত ছিল। দুপুরবেলার বাতাসটি অল্প একটু তাতিয়া উঠিয়া দক্ষিণ দিক হইতে বহিতে আরম্ভ করিয়াছে। যতীন যে বারান্দায় বসিয়াছিল সেখান হইতে বাগানের এক কোণে একদিকে একটি কাঁঠাল ও আর একদিকে একটি শিরীষ গাছের মাঝখানের ফাঁক দিয়ে বাইরের মাঠ চোখে পড়ে। সেই শূন্য মাঠ ফাল্গুনের রৌদ্রে ধুধু করিতেছিল। তাহারই এক প্রান্ত দিয়া কাঁচা পথ চলিয়া গেছে। সেই পথ বাহিয়া বোঝাই খালাস গরুর গাড়ি মন্দগমনে গ্রামের দিকে ফিরিয়া চলিতেছে। গাড়োয়ান মাথায় গামছা ফেলিয়া অত্যন্ত বেকারভাবে গান গাহিতেছে। এমন সময় পশ্চাতে একটি সহস্র নারীকণ্ঠ বলিয়া উঠিল, কি যতীন, পূর্বজন্মের কারো কথা ভাবিতেছ বুঝি? যতীন কহিল, কেন পটল, আমি কি এমনই কি হতভাগা, ভাবিতে হইলেই পূর্বজন্ম লইয়া টান পাড়িতে হয়? আত্মীয় সমাজে পটল নামে খ্যাত এই মেয়েটি বলিয়া উঠিল, আর মিথ্যা বড়াই করিতে হইবে না, তোমার ইহজন্মের সকল খবরই তো রাখি মশায়। ছি ছি, এত বয়স হলো তবু একটা সামান্য বউ ও ঘরে আনিতে পারিলে না। আমাদের ওই যে ধনামালিটা, ওরও একটা বউ আছে। তার সঙ্গে 2 বেলা ঝগড়া করিয়া সে পাড়া শুদ্ধ লোককে জানাইয়া দেয় যে বউ আছে বটে। আর তুমি যে মাঠের দিকে তাকাইয়া ভান করিতেছ যেন কার চাঁদ মুখ ধ্যান করিতে বসিয়াছ, এ সমস্ত চালাকি কি আমি বুঝি না? ও কেবল লোক দেখাইবার ভরং। দেখো যতীন, চেনা বামুনের পৈতের দরকার হয় না। আমাদের এই ধনাটা তো কোনোদিন বিরহের ছুতো করিয়া মাঠের দিকে এমন তাকাইয়া থাকে না। অতি বড় বিচ্ছেদের দিনও গাছের তলায় নিরানি হাতে উহাকে দিন কাটাইতে দেখিয়াছি, কিন্তু উহার চোখে তো এমন ঘোর ঘোর ভাব দেখি নাই। আর তুমি মশাই 7 জন্ম বউয়ের মুখ দেখিলে না, কেবল হাসপাতালে মরা কাটিয়া ও পড়া মুখস্থ করিয়া বয়স পার করিয়া দিলে। তুমি অমন্তর দুপুরবেলা আকাশের দিকে গদগদ হইয়া তাকাইয়া থাকো কেন? না, এ সমস্ত বাজে চালাকি আমার ভালো লাগে না, আমার গা জ্বালা করে। যতীন হাত জোর করিয়া কহিল, থাক থাক, আর নয়, আমাকে আর লজ্জা দিও না। তোমাদের ধনাই ধন্য, উহারই আদর্শে আমি চলিতে চেষ্টা করিব। আর কথা নয়, কাল সকালে উঠিয়াই যে কাঠকুরানি মেয়ের মুখ দেখিব তাহারই গলায় মালা দিব। ধিক্কার, আমার আর সহ্য হইতেছে না। পটল, তবে এই কথা রহিল? যতীন, হ্যাঁ রহিল। পটল, তবে এসো। যতীন, কোথায় যাইব? পটল, এসোই না। যতীন, না না, কি একটা দুষ্টুমি তোমার মাথায় আসিয়াছে, আমি এখন নড়িতেছি না। পটল, আচ্ছা তবে এইখানেই বসো, বলিয়া সে দ্রুত পদে প্রস্থান করিল। পরিচয় দেয়া যাক। যতীন এবং পটলের বয়সের 1 দিন মাত্র তারতম্য। পটল যতীনের চেয়ে 1 দিনের বড় বলিয়া যতীন তাহার প্রতি কোনো প্রকার সামাজিক সম্মান দেখাইতে নারাজ। উভয়ে খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোন, বরাবর একত্রে খেলা করিয়া আসিয়াছে। দিদি বলে না বলিয়া পটল যতীনের নামে বাল্যকালে বাপখুড়ার কাছে অনেক নালিশ করিয়াছে, কিন্তু কোনো শাসনবিধির দ্বারা কোনো ফল পায় নাই। একটি মাত্র ছোট ভাইয়ের কাছেও তার পটল নাম ঘুচিল না।
পটল দিব্য মোটাসোটা গোলগাল, প্রফুল্লতার রসে পরিপূর্ণ। তাহার কৌতুক হাস্য দমন করিয়া রাখে সমাজে এমন কোনো শক্তি ছিল না। শাশুড়ির কাছেও সে কোনোদিন গাম্ভীর্য অবলম্বন করতে পারে নাই। প্রথম প্রথম তা লইয়া অনেক কথা উঠিয়াছিল, কিন্তু শেষকালে সকলকেই হার মানিয়া বলিতে হইল ওর ওই রকম। তারপরে এমন হইল যে পটলের দুর্নিবার প্রফুল্লতার আঘাতে গুরুজনদের গাম্ভীর্য ধূলিসাৎ হইয়া গেল। পটল তার আশেপাশে কোনোখানে মন ভার, মুখ ভার, দুশ্চিন্তা সহিতে পারিত না। অজস্র গল্প, হাসি ঠাট্টায় তার চারিদিকের হাওয়া যেন বিদ্যুৎ শক্তিতে বোঝাই হইয়া থাকিত। পটলের স্বামী ডেপুটি ম্যাজিস্ট্রেট, বেহার অঞ্চল হইতে বদলি হইয়া কলিকাতায় আবগারি বিভাগে স্থান পাইয়াছেন। প্লেগের ভয় বালিতে একটি বাগান বাড়ি ভাড়া লইয়া থাকেন, সেখান হইতে কলিকাতায় যাতায়াত করেন। আবগারি প্রদর্শনে প্রায় তাকে মফস্বলে ফিরিতে হইবে, তাই দেশ হইতে মা এবং দুই একজন আত্মীয়কে আনিবার উপক্রম করিতেছেন। এমন সময় ডাক্তারিতে নূতন উত্তীর্ণ পসারপত্তিহীন যতীন বোনের নিমন্ত্রণে হপ্তাখানিকের জন্য এখানে আসিয়াছে। কলিকাতার গলি হইতে প্রথম দিন গাছপালার মধ্যে আসিয়া যতীন ছায়াময় নির্জন বারান্দায় ফাল্গুন মধ্যাহ্নের রসালস্যে আবিষ্ট হইয়া বসিয়াছিল। এমন সময় পূর্বকথিত সেই উপদ্রব আরম্ভ হইল। পটল চলিয়া গেলে আবার খানিকক্ষণের জন্য সে নিশ্চিন্ত হইয়া একটুখানি নড়িয়া চড়িয়া বেশ আরাম করিয়া বসিল। কাঠকুড়ানি মেয়ের প্রসঙ্গে ছেলেবেলার রূপকথার অলিগলির মধ্যে তাহার মন ঘুরিয়া বেড়াইতে লাগিল। এমন সময় আবার পটলের হাসি মাখা কণ্ঠের কাকলিতে সে চমকিয়া উঠিল। পটল আরেকটি মেয়ের হাত ধরিয়া সবেগে টানিয়া আনিয়া যতীনের সম্মুখে স্থাপন করিল। কহিল, ও কুড়ানি। মেয়েটি কহিল, কি দিদি? পটল, আমার এই ভাইটি কেমন দেখ দেখি। মেয়েটি অসংকোচে যতীনকে দেখিতে লাগিল। পটল কহিল, কেমন, ভালো দেখিতে না? মেয়েটি গম্ভীরভাবে বিচার করিয়া ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ ভালো। যতীন লাল হইয়া চৌকি ছাড়িয়া উঠিয়া কহিল, আহ পটল, কি ছেলে মানুষই করিতেছ? পটল, আমি ছেলে মানুষই করি না তুমি বুড়ো মানুষই করো? তোমার বুঝি বয়সের গাছ পাথর নাই? যতীন পলায়ন করিল। পটল তাহার পিছনে ছুটিতে ছুটিতে কহিল, ও যতীন, তোমার ভয় নাই, এখনই তোমার মালা দিতে হইবে না। ফাল্গুন চৈত্রের লগ্ন নাই, এখনো হাতে সময় আছে। পটল যাহাকে কুড়ানি বলিয়া ডাকে সে মেয়েটি অবাক হইয়া রহিল। তাহার বয়স 16 হইবে, শরীর চিপচিপে। মুখশ্রী সম্বন্ধে অধিক কিছু বলিবার নাই, কেবল মুখেই একটি অসামান্যতা আছে যা দেখিলে বনের হরিণের ভাব মনে আসে। কঠিন ভাষায় তাহাকে নির্বুদ্ধি বলা যাইতে পারে, কিন্তু তাহা বোকামি নহে, তাহা বুদ্ধির অপরিস্ফুরণ মাত্র। তাহাতে কুড়ানির মুখে সৌন্দর্য নষ্ট না করিয়া বরঞ্চ একটি বিশিষ্টতা দিয়াছে। সন্ধ্যাবেলায় হরকুমার বাবু কলিকাতা হইতে ফিরিয়া আসিয়া যতীনকে দেখিয়া কহিলেন, এই যে যতীন আসিয়াছ, ভালোই হইয়াছে, তোমাকে একটু ডাক্তারি করিতে হইবে। পশ্চিমে থাকিতে দুর্ভিক্ষের সময় আমরা একটি মেয়েকে লইয়া মানুষ করিতেছি। পটল তাহাকে কুড়ানি বলিয়া ডাকে। উহার বাপ মা এবং ওই মেয়েটি আমাদের বাংলার কাছে একটি গাছতলায় পড়িয়াছিল। যখন খবর পাইয়া গেলাম, গিয়া দেখি উহার বাপ মা মরিয়াছে, মেয়েটির প্রাণটুকু আছে। পটল তাহাকে অনেক যত্নে বাঁচাইয়াছে। উহার জাতের কথা কেহ জানে না, তাহা লইয়া কেহ আপত্তি করিলে পটল বলে, ও তো দ্বিজ, একবার মরিয়া এবার আমাদের ঘরে জন্মিয়াছে, উহার সাবেক জাত কোথায় ঘুচিয়া গেছে। প্রথমে মেয়েটি পটলকে মা বলিয়া ডাকিতে শুরু করিয়াছিল। পটল তাহাকে ধমক দিয়া বলিল, খবরদার আমাকে মা বলিস নে, দিদি বলিস। পটল বলে, অত বড় মেয়ে মা বলিলে নিজেকে বুড়ি বলিয়া মনে হইবে। বোধ করি সেই দুর্ভিক্ষের উপবাসে আর কোনো কারণেই উহার থাকিয়ে থাকিয়ে শুল বেদনার মতো হয়। ব্যাপারখানে কি তোমাকে ভালো করিয়া পরীক্ষা করিয়া দেখিতে হইবে। ওরে তুলসী, কুড়ানিকে ডাকিয়া আনতো। কুড়ানি চুল বাঁধিতে বাঁধিতে অসম্পূর্ণ বেনি পিঠের উপর দুলাইয়া হরকুমার বাবুর ঘরে আসিয়া উপস্থিত হইল। তাহার হরিণের মতো চোখ দুটি দুজনের উপর রাখিয়া সে চাহিয়া রহিল। যতীন ইতস্তত করিতেছে দেখিয়া হরকুমার তাহাকে বলিল, বৃথা সংকোচ করিতেছ যতীন, উহাকে দেখিতে মস্ত ডাগর, কিন্তু কচি ডাবের মতো উহার ভিতরে কেবল জল ছলছল করিতেছে, এখনো শ্বাসের রেখা মাত্র দেখা দেয় নাই। ও কিছুই বোঝে না, উহাকে তুমি নারী বলিয়া ভ্রম করিও না, ও বনের হরিণী। যতীন তাহার ডাক্তারি কর্তব্য সাধন করিতে লাগিল। কুড়ানি কিছুমাত্র কুণ্ঠা প্রকাশ করিল না। যতীন কহিল, শরীর যন্ত্রের তো কোনো বিকার বোঝা গেল না।
পটল ফস করিয়া ঘরে ঢুকিয়া বলিল, হৃদযন্ত্রেরও কোনো বিকার ঘটে নাই, তার পরীক্ষা দেখিতে চাও? বলিয়া কুরানির কাছে গিয়া তার চিবুক স্পর্শ করিয়া কহিল, ও কুরানি, আমার এই ভাইটিকে তোর পছন্দ হইয়াছে? কুরানি মাথা হেলাইয়া কহিল, হ্যাঁ। পটল কহিল, আমার ভাইকে তুই বিয়ে করবি? সে আবার মাথা হেলাইয়া কহিল, হ্যাঁ। পটল এবং হরকুমার বাবু হাসিয়া উঠিলেন। কুরানি কৌতুকের মর্ম না বুঝিয়া তাহাদের অনুকরণে মুখখানা হাসিতে ভরিয়া চাহিয়া রহিল। যতীন লাল হইয়া উঠিয়া ব্যস্ত হইয়া কহিল, আহ পটল, তুমি বাড়াবাড়ি করিতেছ, ভারী অন্যায়। হরকুমার বাবু, আপনি পটলকে বড় বেশি প্রশ্রয় দিয়া থাকেন। হরকুমার কহিলেন, নইলে আমিও যে উহার কাছে প্রশ্রয় প্রত্যাশা করিতে পারি না। কিন্তু যতীন, কুরানিকে তুমি জানো না বলিয়াই অত ব্যস্ত হইতেছ। তুমি লজ্জা করিয়া কুরানিকে শুদ্ধ লজ্জা করিতে শিখাইবে দেখিতেছি। উহাকে জ্ঞান বৃক্ষের ফল তুমি খাওয়াইও না। সকলে উহাকে লইয়া কৌতুক করিয়াছে, তুমি যদি মাঝের থেকে গাম্ভীর্য দেখাও তবে সেটা উহার পক্ষে একটা অসঙ্গত ব্যাপার হয়। পটল, ওই জন্যই তো যতীনের সঙ্গে আমার কোনো কালে বনিল না। ছোটবেলা থেকে কেবল ঝগড়া চলিতেছে, ও বড় গম্ভীর। হরকুমার, ঝগড়া করাটা বুঝি এমন করিয়া একেবারে অভ্যেস হইয়া গেছে? ভাই সরিয়া পড়িয়াছেন এখন। পটল, ফের মিথ্যে কথা, তোমার সঙ্গে ঝগড়া করিয়া সুখ নাই, আমি চেষ্টাও করি না। হরকুমার, আমি গোড়াতেই হার মানিয়া যাই। পটল, বড় কর্মই করো, গোড়ায় হার না মানিয়া শেষে হার মানিলে কত খুশি হইতাম। রাত্রে শোবার ঘরের জানলা দরজা খুলিয়া যতীন অনেক কথা ভাবিল। যে মেয়ে আপনার বাপ মাকে না খাইতে পাইয়া মরিতে দেখিতেছে, তাহার জীবনের ওপর কি ভীষণ ছায়া পড়িয়াছে। এই নিদারুণ ব্যাপারে সে কত বড় হইয়া উঠিয়াছে, তাহাকে লইয়া কি কৌতুক করা যায়? পরদিন সন্ধ্যার সময় কুরানি সে বেদনা ধরিল। পটল তাড়াতাড়ি যতীনকে ডাকিয়া পাঠাইল। যতীন আসিয়া দেখিল কষ্টে কুরানির হাত পায়ে খিল ধরিতেছে, শরীর আড়িষ্ট। যতীন ঔষধ আনিতে পাঠিয়া বোতল গরম করিয়া জল আনিতে হুকুম করিল। পটল কহিল, ভারী মস্ত ডাক্তার হইয়াছ, পায়ে একটু গরম তেল মালিশ করিয়া দাও না, দেখিতেছ না পায়ের তেলও হিম হইয়া গেছে। যতীন রোগিণীর পায়ের তলায় গরম তেল সবেগে ঘষিয়া দিতে লাগিল। চিকিৎসার ব্যাপারে রাত্রি অনেক হইল। ঘন ঘন কুরানির খবর লইবার তাৎপর্য হল, পটল অভাবে হরকুমারের অবস্থা অচল হইয়া উঠিয়াছে। যতীন কহিল, হরকুমার বাবু ছটফট করিতেছে, তুমি যাও পটল। পটল কহিল, পরের দোহাই দিবে বই কি, ছটফটকে করিতেছে আমি বুঝিয়াছি, আমি গেলেই তো তুমি বাঁচো। এদিকে কথায় কথায় লজ্জায় চোখ মুখ লাল হইয়া ওঠে, তোমার পেটে যে এত ছিল তা কে বুঝিবে। যতীন, আচ্ছা দোহাই তোমার, তুমি এইখানেই থাকো, রক্ষা করো, তোমার মুখ বন্ধ হইলে বাঁচি। আমি ভুল বুঝিয়াছিলাম, হরকুমার বাবু বোধহয় শান্তিতে আছে, এরকম সুযোগ তার সর্বদা ঘটে না। কুরানি আরাম পাইয়া যখন চোখ খুলিল, পটল বলিল, তোর চোখ খোলাইবার জন্য তোর বর্জি আজ অনেকক্ষণ ধরিয়া তোর পায়ে ধরিয়া সাদিয়াছে, তাই বুঝিয়া তো দেরি করলি, ছি ছি, ওর পায়ের ধুলো নে। কুরানি কর্তব্যবোধে তৎক্ষণাৎ গভীরভাবে যতীনের পায়ের ধুলা লইল। যতীন দ্রুত পদে ঘর হইতে চলিয়া গেল। তার পরদিন হইতে যতীনের ওপর রীতিমতো উপদ্রব আরম্ভ হইল। যতীন খাইতে বসিয়াছে এমন সময় কুরানি আসিয়া অম্লান বদনে পাখা দিয়া তাহার মাছি তাড়াইতে প্রবৃত্তি হইল। যতীন ব্যস্ত হইয়া বলিল, থাক থাক, কাজ নাই। কুরানি এই নিষেধে বিস্মিত হইয়া মুখ ফিরাইয়া পশ্চাৎপত্তি ঘরের দিকে একবার চাহিয়া দেখিল, তারপর আবার পুনশ্চ পাখা দোলাইতে লাগিল। যতীন বলিল, পটল, তুমি যদি এমন করিয়া আমাকে জ্বালাও, আমি খাইব না, আমি এই উঠিয়া গেলাম। বলিবার উপক্রম করিতেই কুরানি পাখা ফেলিয়া দিল। তৎক্ষণাৎ সে কেমন লজ্জা পাইল, তা ব্যতিক্রম যেমন আগে ঘটে নাই তাহা কেহ বলিতে পারে না। পরদিন সকালে যতীন বারান্দায় বসিয়া আছে। গাছপালার মধ্যে কোকিল অত্যন্ত ডাকাডাকি আরম্ভ করিয়াছে। এমন সময় সে দেখিল কুরানির চায়ের পেয়ালা হাতে লইয়া ইতস্তত করিতেছে। যতীন যেমনি চায়ের পেয়ালা লইল, অমনি দেখিল বারান্দার অপর প্রান্তে পটল সহসা আবির্ভূত হইয়া নিঃশব্দ হাস্যে যতীনকে কিল দেখাইল, ভাবটা এমন কেমন ধরা পড়িতেছ। সেদিন সন্ধ্যার সময় যতীন একটা ডাক্তারি কাগজ পড়িতেছিল। এমন সময় ফুলের গন্ধে চকিত হইয়া দেখিল কুরানি বকুলের মালা হাতে ঘরে প্রবেশ করিল। যতীন মনে মনে কহিল, বড়ই বাড়াবাড়ি হইতেছে, পটলের এই নিষ্ঠুর আমোদে প্রশ্রয় দেওয়া উচিত না। কুরানিকে বলিল, ছি ছি কুরানি, তোমাকে লইয়া তোমার দিদি আমোদ করিতেছেন, তুমি বুঝো না?
কথা শেষ হইতে না হইতে কুড়ানি ত্রস্ত সংকুচিতভাবে প্রস্থানের উপক্রম করিল। যতীন তখন তাড়াতাড়ি তাহাকে ডাকিয়া কহিল, কুড়ানি, দেখি তোমার মালাখানি। বলিয়া মালাটি তার হাত হইতে লইল। কুড়ানির মুখে একটা আনন্দের উজ্জ্বলতা ফুটিয়া গেল। অন্তরাল হইতে সেই মুহূর্তে একটি উচ্চ হাস্যের উচ্ছ্বাস ধ্বনি শোনা গেল। পরদিন সকালে উপদ্রব করিবার জন্য পটল যতীনের ঘরে গিয়া দেখিল ঘর শূন্য। একখানি কাগজে লেখা আছে, পালাইলাম, শ্রী যতীন। ও কুড়ানি, তোর বর যে পালাইল, তাকে রাখিতে পারিলিনি। বলিয়া কুড়ানির বেনি ধরিয়া নাড়া দিয়া পটল ঘরকন্যার কাজে চলিয়া গেল। কথাটা বুঝিতে কুড়ানির একটু সময় লেগে গেল। সে ছবির মতো দাঁড়াইয়া স্থির দৃষ্টিতে সম্মুখে চাহিয়া রহিল। তারপর ধীরে ধীরে যতীনের ঘরে আসিয়া দেখিল তার ঘর খালি। তার পূর্ব সন্ধ্যার উপহারের মালাটা টেবিলের ওপর পড়িয়া আছে। পটল ঘরকন্যার কাজ সারিয়া কুড়ানির সন্ধান লইতে আসিয়া দেখিল যতীনের পরিত্যক্ত ঘরে তার খাটের খুঁড় ধরিয়া মাটিতে পড়িয়া আছে। শূন্য শয্যাটাকে যেন পায়ে ধরিয়া সাধিয়াছে। তার বুকের ভিতর একটি সুধার পাত্র লুকানো ছিল, সেইটা যেন শূন্যতার চরণে বৃথা আশ্বাসে উপুর করিয়া ঢালিয়া দিতেছে। ভূমিতলে পুঞ্জীভূত সেই স্খলিত কেশা লুণ্ঠিত বসনা নারী যেন নীরব একাগ্রতার ভাষায় বলিতেছে, লও লও আমারে লও, ওগো আমারে লও। পটল বিস্মিত হইয়া কহিল, ও কি হইতেছে কুড়ানি? কুড়ানি উঠিল না। সে উচ্ছ্বসিত হইয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। পটল তখন চকিত হইয়া বলিয়া উঠিল, ও কি পোড়ার মুখী, সর্বনাশ করিয়াছিস, মরিয়াছিস। হরকুমারকে পটল কুড়ানির অবস্থা জানাইয়া কহিল, এ কি বিপদ ঘটিল, তুমি কি করিতেছিলে, তুমি কেন আমাকে বারণ করিলে না? হরকুমার কহিল, তোমাকে বারণ করা যে আমার কোনো কালের অভ্যাস নাই, বারণ করিলে কি ফল পাওয়া যাইত? হায়, কুড়ানির কি এমন একটা ভাষা আছে যা হৃদয়ের অব্যক্ত রহস্য কথা দিয়া বলিতে পারে? সে একটি অনির্বচনীয় বেদনার উপর তার সমস্ত বুক দিয়া চাপিয়া পড়িয়াছে। পটল কহিল, কুড়ানি, তোর দিদি বড় দুষ্ট, কিন্তু তার কথা তুই যে এমন করিয়া বিশ্বাস করিবি তা কখনো মনে করেনি। তার কথা কেহ বিশ্বাস করে না, তুই কেমন এমন ভুল করিলি? কুড়ানি, একবার দিদির মুখের দিকে চা, তাকে মাপ কর। পরদিন কুড়ানির আর দেখা পাওয়া গেল না। পটল তাহাকে আদর করিয়া ভালো ভালো গহনা এবং কাপড় দিয়া সাজাইত। নিজে সে এলোমেলো ছিল, নিজের সাজ সম্বন্ধে তার কোনো যত্ন ছিল না, কিন্তু সাজগোজের সমস্ত কুড়ানির ওপর দিয়াই সে মিটাইত। বহুকাল সঞ্চিত সব বসনভূষণ কুড়ানির ঘরের মেঝের ওপর পড়িয়া আছে। তাহার হাতের বালা, চুড়ি, নাসাগ্রের লবঙ্গ ফুলটি পর্যন্ত সে খুলিয়া ফেলিয়া গেছে। তাহার পটল দিদির এতদিনের সমস্ত আদর সে যেন গা হইতে মুছিয়া ফেলিবার চেষ্টা করিতেছে। হরকুমারবাবু কুড়ানির সন্ধানে পুলিশে খবর দিলেন। অজ্ঞাতের কোল থেকে তারা যাকে পাইয়াছিলেন, অজ্ঞাতের কোলের মধ্যে সে আবার লুকাইয়া পড়িল। যতীন বিশেষ চেষ্টা করিয়া সেবার প্লেগ হাসপাতালে ডাক্তারির পদ গ্রহণ করিয়াছিল। একদিন দুপুরবেলা বাসায় আহার সারিয়ার হাসপাতালে আসিয়া শুনিল হাসপাতালের স্ত্রী বিভাগে একটি নতুন রোগিণী আসিয়াছে। পুলিশ তাহাকে পথ হইতে কুড়াইয়া আনিয়াছে। যতীন তাহাকে দেখিতে গেল। মেয়েটির মুখের অধিকাংশই চাদরে ঢাকা। যতীন প্রথমেই তাহার হাত তুলিয়া নাড়ি দেখিতে লাগিল। জ্বর নেই, দুর্বলতা অত্যন্ত। পরীক্ষার জন্য মুখের চাদর সরাইয়া দেখিল সেই কুড়ানি। ইতিমধ্যে পটলের কাছ হইতে যতীন কুড়ানির সমস্ত বিবরণ জানিয়াছিল। অব্যক্ত হৃদয় ভাবের দ্বারা ছায়াচ্ছন্ন তাহার সেই হরিণ চক্ষু দুটি কাজের অবকাশে যতীনের ধ্যান দৃষ্টির ওপরে কেবলই অশ্রুহীন কাতরতা বিকীর্ণ করিয়াছে। যতীন কুড়ানির পাশে বসিয়া তাহাকে অল্প অল্প গরম দুধ খাওয়াইতে লাগিল। খাইতে খাইতে অনেকক্ষণ পরে সে দীর্ঘশ্বাস ফেলিয়া চোখ মেলিল। যতীনের মুখের দিকে চাহিয়া তাহাকে শুধু স্বপ্নের মতো মনে করিয়া লইতে চেষ্টা করিল। যতীন তখন তাহার কপালে হাত রাখে একটুখানি নাড়া দিয়া কহিল, কুড়ানি। তখন তার অজ্ঞানের শেষ ঘোরটুকু হঠাৎ ভাঙিয়া গেল। যতীনকে সে চিনিল এবং তখনই তাহার চোখের ওপর বাষ্পকোমল আরেকটি মোহের আবরণ পড়িল। যতীন সকরুণ যত্নের সহিত কহিল, কুড়ানি, এই দুধটুকু শেষ করিয়া ফেল। কুড়ানি একটু উঠিয়া বসিয়া পেয়ালার ওপর হইতে যতীনের মুখে স্থির দৃষ্টিতে চাহিয়া দুধটুকু ধীরে ধীরে খাইয়া ফেলিল। হাসপাতালের ডাক্তার একটিমাত্র রোগীর পাশে সমস্তক্ষণ বসিয়া থাকিলে কাজও চলে না, দেখিতেও ভালো নয়।
অন্যত্র কর্তব্য সারিবার জন্য যতীন যখন উঠিল, ভয় ও নৈরাশ্যে কুড়ানির চোখ দুটি ব্যাকুল হইয়া পড়িল। যতীন তাহার হাত ধরিয়া বলিল, আমি এখনই আবার আসিব কুড়ানি, তোমার কোনো ভয় নাই। বিশেষ চেষ্টা করিয়া যতীন কুড়ানিকে অন্যত্র লইয়া যাইবার অনুমতি লাভ করিল এবং নিজের বাসায় লইয়া গেল। পটলকে সমস্ত খবর দিয়া একখানি চিঠিও লিখিয়া দিল। সেদিন সন্ধ্যার সময় রোগী এবং চিকিৎসক ছাড়া ঘরে আর কেহ ছিল না। শিয়রের কাছে রঙিন কাগজের আবরণে ঘেরা একটি কেরোসিন ল্যাম্প ছায়াচ্ছন্ন মৃদু আলোক বিকীর্ণ করিতেছিল। ব্র্যাকেটের ওপরে একটি ঘড়ি নিঃশব্দ ঘরে টিকটিক শব্দে দোলক দোলাইতেছিল। যতীন কুড়ানির কপালে হাত দিয়া কহিল, তুমি কেমন বোধ করিতেছ কুড়ানি? কুড়ানি তাহার কোনো উত্তর না করিয়া যতীনের হাতটি কেবল কপালেই চাপিয়া রাখিল। যতীন আবার জিজ্ঞাসা করিল, ভালো বোধ হইতেছে? কুড়ানি একটুখানি চোখ বুজিয়া কহিল, হ্যাঁ। তোমার গলায় এটা কি কুড়ানি? কুড়ানি তাড়াতাড়ি কাপড়টা টানিয়া ঢাকিবার চেষ্টা করিল। যতীন দেখিল সে একখানি শুকনো বকুলের মালা। তখন তাহার মনে পড়িল সে মালাটি কি। রাত্রি 2:30 সময় যতীন চৌকিতে বসিয়া ঘুমাইয়া পড়িয়াছে। হঠাৎ দ্বার খোলার শব্দে চমকিয়া উঠিয়া দেখিল পটল এবং হরকুমার বাবু এক বড় ব্যাগ হাতে ঘরের মধ্যে প্রবেশ করিলেন। হরকুমার কহিলেন, তোমার চিঠি পাইয়া কাল সকালে আসিব বলিয়া বিছানায় শুইলাম। অর্ধেক রাত্রে পটল কহিল, ওগো, কাল সকালে গেলে কুড়ানিকে দেখিতে পাইব না, আমাকে এখনই যাইতে হইবে। পটল হরকুমারকে বলিল, চলো, তুমি যতীনের বিছানায় শোবে চলো। হরকুমার ঈষৎ আপত্তির আড়ম্বর করিয়া যতীনের ঘরে গিয়া শুইয়া পড়িলেন। তাহার নিদ্রা যাইতেও দেরি হইল না। পটল ফিরিয়া আসিয়া যতীনকে ঘরের এক কোণিয়া ডাকিয়া জিজ্ঞাসা করিল, আশা আছে? যতীন কুড়ানির কাছে আসিয়া তাহার নাড়ি দেখিয়া মাথা নাড়িয়া জিজ্ঞাসা বলিল, আশা নাই। পটল কুড়ানির কাছে আপনাকে প্রকাশ না করিয়া যতীনকে আড়ালে লইয়া কহিল, যতীন, সত্যি বলো, তুমি কি কুড়ানিকে ভালোবাসো না? যতীন পটলকে কোনো উত্তর না দিয়া কুড়ানির বিছানার পাশে আসিয়া বসিল। তাহার হাত চাপিয়া দিয়া নাড়া দিয়া কহিল, কুড়ানি, কুড়ানি। কুড়ানি চোখ মেলিয়া মুখে একটি শান্ত মধুর হাসির আভাস মাত্র আনিয়া কহিল, কি দাদাবাবু? যতীন কহিল, কুড়ানি, তোমার এই মালাটি আমার গলায় পরাইয়া দাও। কুড়ানি অনিমেষ সবুজ চোখে যতীনের মুখের দিকে চাহাইল। যতীন কহিল, তোমার মালা আমাকে দিবে না? যতীনের এই আদরের প্রশ্রয়টুকু পাইয়া কুড়ানির মনে পূর্বকৃত অনাদরের একটুখানি অভিমান জাগিয়া উঠিল। সে কহিল, কি হবে দাদাবাবু? যতীন দুই হাতে তার হাত লইয়া কহিল, আমি তোমাকে ভালোবাসি কুড়ানি। শুনিয়া ক্ষণকালের জন্য কুড়ানি স্তব্ধ হইল। তারপরে তার দুই চক্ষু দিয়া অজস্র জল পড়িতে লাগিল। যতীন বিছানার পাশে নামিয়া হাঁটু গাড়িয়া বসিল, কুড়ানির হাতের কাছে মাথা নত করিয়া রাখিল। কুড়ানি গলা হইতে মালা খুলিয়া যতীনের গলায় পরাইয়া দিল। তখন পটল তাহার কাছে আসিয়া ডাকিল, কুড়ানি। কুড়ানি তাহার শীর্ণ মুখ উজ্জ্বল করিয়া কহিল, কি দিদি? পটল তাহার কাছে আসিয়া তাহার হাত ধরিয়া কহিল, আমার উপর আর তোর কোনো রাগ নাই বোন? কুড়ানি স্নিগ্ধ কোমল দৃষ্টিতে কহিল, না দিদি। পটল কহিল, যতীন, একবার তুমিও ঘরে যাও। যতীন পাশের ঘরে গেলে পটল ব্যাগ খুলিয়া কুড়ানির সমস্ত কাপড় গহনা তাহার মধ্য হইতে বাহির করিল। রোগিণীকে অধিক নাড়াচাড়া না করিয়া একখানি লাল বেনারসি সন্তর্পণে তার মলিন বস্ত্রের উপর জড়াইয়া দিল। একে একে এক গাছি চুড়ি এক হাতে দিয়া দুই হাতে দুটো বালা পরাইয়া দিল। তারপর ডাকিল, যতীন। যতীন আসিতেই তাহাকে বিছানায় বসাইয়া পটল তার হাতে কুড়ানির এক ছড়া সোনার হার দিল। যতীন সেই হার ছড়াটি লইয়া আস্তে আস্তে কুড়ানির মাথা তুলিয়া ধরিয়া তাহাকে পরাইয়া দিল। ভোরের আলো যখন কুড়ানির মুখের উপর আসিয়া পড়িল, তখন সে আলো সে আর দেখিল না। তাহার অম্লান মুখকান্তি দেখিয়া মনে হইল সে মরে নাই, কিন্তু সে একটি অতস্পর্শ সুখ স্বপ্নের মধ্যে নিমগ্ন হইয়া গেছে। যখন মৃতদেহ লইয়া যাইবার সময় হলো, তখন পটল কুড়ানির বুকের ওপর পড়িয়া কাঁদিতে কাঁদিতে কহিল, বোন, তোর ভাগ্য ভালো, জীবনের চেয়ে তোর মরণ সুখের। যতীন কুড়ানির সেই শান্ত স্নিগ্ধ মৃত্যু ছবির দিকে চাহিয়া ভাবিতে লাগিল, যাহার ধন তিনিই নিলেন, আমাকেও বঞ্চিত করিলেন না। গল্প এখানেই শেষ হলো। সকলকে অনেক ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো
অবশ্যই জানাবেন।